লোকাল যারা ওরা যে বাইরের থেকে বাঙালি এসে বসুক সেটা ওরা চাইতো না। নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও একটা নতুন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে যাচ্ছি আন্দামানে এখন সবজির দামটা অনেকটাই কম। সঙ্গে রয়েছে শ্রী অনন্ত কুমার বিশ্বাস মহাশয়ের একটা সাক্ষাৎকার, যে সাক্ষাৎকারে রয়েছে আন্দামানে অজানা গল্প। যে গল্পগুলো শুনতে গেলে ভিডিওটা না টেনে পুরোটাই দেখো, আমার মতন হয়তো তোমাদেরও খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আপনারা এই ব্লগে সবসময় দেখেন সবজির দামটা অনেক চড়া থাকে, কিন্তু আজকের যে ব্লগটা এটা সবজির দামটা অনেকটা কমেছে, সেই ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক কাঁঠাল কেটে বিক্রি করছে, ক্রেতাদের এই কাঁঠাল কাটার ঝামেলাটা আর করতে হয় না। যাই হোক, 1 কেজি কাঁঠাল ছাড়িয়ে ওজন করে দেবে 100 টাকা। এই ভদ্রলোক প্রত্যেক হাট বাজারে প্রায় 1 থেকে 150 কেজি কাঁঠাল বিক্রি করেন। পঞ্চাশ টাকা কেজি। কাঁচা কুমড়ো 80, ঝিঙা 50, তোমার করলা কত? তোমার করলা কত করে? সবজি কমছে একটু। করলা কত? 50। পেঁপে, কাঁচা পেঁপে 60, লাউ গোটা 40, নালিবাজি 30, ঝিঙা 40, ভেন্ডি লতিটার দাম বেশি না 30। এখন একটু সস্তা হয়ে গেছে না? আরে মূলো কত করে? মূলো মূলো खीरा 40, 40, करला 40, खीरा 40, करला 40। কত? खीरा 40, 40, 40, खीरा 30, দুটো 50, खीरा 40, 40, करला 40। पूरा सेल खेले घूम पावे। কি খেলে ঘুম পাবে? करला खेले घूम पावे, खीरा खेले घूम पावे। पूरा सेल কি মিলাইছিস ওতে? 40। হ্যাঁ, খীরা খেলেই ঘুম পাবে। কি মিলাইছিস? কি पूरा বাচ্চা মাল খেলে ঘুম পাবে। কি মিলাইছিস? ওতে খালি জল ভরা আছে, খালি জল। খেলে ঘুম পাবে বলে? দাদা কাকরোল, হ্যাঁ ভেন্ডি ভেন্ডি ভেন্ডি। ओए खीरा 40, 40, करला 40। खीरा 40, 40, करला 40। আম খেয়ে ওনা নেশা হয়ে যাচ্ছে। আম খেলি নেশা হয়ে যাচ্ছে তো। একটা খেয়ে নেশা হয়ে যাচ্ছে। ऑरेंज ये अनार कितना? 250।
कम नहीं, फायदा बनाएंगे कम नहीं। ना, दे लीजिए, फायदा बनाएंगे। अगला हफ्ता फायदा मतलब कमती करो थोड़ा 300 सा। रुपए के नीचे नहीं मिलेगा। कम का बात छोड़िए आप, अगला हफ्ता आपको 300 रुपए के नीचे अनाज नहीं मिलेगा। अनाज दाम बढ़ गया अभी। अगला हफ्ता जो जाएगा 300 रुपए के नीचे अनाज नहीं मिलेगा आपको। 250 रुपए चेन्नई में रेट है। कितना मैडम, 1.5 किलो दे दो, टोकरी दे दो। सेब अनार का हम इसलिए नहीं लेते कि हमारे राशन में गवर्नमेंट आधा केजी अलग किया, 2 केजी है। বেগুন কত? 160। আমরা এখন চলে এলাম মাছের বাজারে। আর এই যে দেখুন, কোকারি মাছ, রুই মাছ, মৃগেল মাছ, এই সব মাছের আলাদা আলাদা দাম। কোকারি মাছটার দাম 250 টাকা, 300 টাকা। মৃগেল মাছটা ওরকম 240, 250। এই যে দেখতে পাচ্ছেন, এটাও একটা মৃগেল মাছ। এই মাছটা 250 টাকা কেজি। এই যে মাছটা দেখতে পাচ্ছেন, এই মাছটা ডান্ডুস মাছ বলে। এই মাছটা খেতেও সুস্বাদু অনেক। এটা একদম টোটালি নোনা জলের মাছ। আর এই যে সুরমাই মাছ, সুরমাই মাছটা সব থেকে বেশি দামে বিক্রি হয় এখানে। এই যে দেখতে পাচ্ছেন সামুদ্রিক কাঁকড়া, যেটাকে আমরা মেরিন কাঁকড়া বলি। এটা 1 কেজি 350 টাকা দাম। খেতেও খুব সুস্বাদু। এবার আমরা চলে এলাম শ্রী অনন্ত কুমার বিশ্বাস মহাশয়ের বাড়িতে। যে সাক্ষাৎকার তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা অসম্পূর্ণ ছিল। আজ সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব। তাহলে চলো দেখা যাক কি জানা যায় আন্দামানের বিষয়ে। এই বিদ্রোহ ওই সৈন্যরা যারা রিবেল করে ইন্ডিয়ার বিদ্রোহ, তারপরে যারা ওই স্বাধীনতা সংগ্রামী বা যারা মানে হিনিয়াস ক্রাইম, যারা ওই মার্ডার বা এইসব ডাকাতি এইসব করতো, সেই সব কয়েদিদের তখন আন্দামানে মানে প্রিজন হিসাবে পাঠাতো। সেটা হচ্ছে সেটা রেগুলার আরম্ভ হলো বোধ হয় 1870 ও সামওয়্যার, এরকম একজাক্ট টাইমটা আমার জানা নাই। তারপর তার থেকে কিন্তু এই সেটেলমেন্টটা আমাদের সেটেলমেন্টটা আরম্ভ আফটার ইন্ডিপেন্ডেন্স, আফটার 1947 তারপরে যখন ভারত স্বাধীন হয় তখন এটা ইন্ডিয়ার মধ্যে থাকে, এটা পাকিস্তানের মধ্যে থাকে না। তখন থেকে এই সেটেলমেন্টটা, আমাদের যে সেটেলমেন্টটা সেটা আরম্ভ। তো যাই হোক, আমাদের এইভাবে আন্দামানে নিয়ে আসা হয়। আমাদের নিয়ে ওই প্রথম বললাম যে আমাদের বাধা দিল, কালো ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছিল আন্দামানের লোকাল যারা, ওরা যে বাইরের থেকে বাঙালি এসে বসুক সেটা ওরা চাইতো না। যাই হোক, যে কোনো ভাবে জাহাজটা উল্টোর দিকে ঘুরে বর্তমান যে পানিঘাট, রাইটমো পানিঘাট, ওখানে ছোট মোটো একটা জেটি ছিল। ছোট ছোট লঞ্চে করে আমাদের ওই জেটিতে নামায়। ওই জেটির থেকে আমাদের তারপরে
ট্রাকে করে ওই ওখান থেকে পানিঘাটের থেকে চিন্তা করো ওই বাম্বু ফ্ল্যাট বায়া ফরারগঞ্জ হয়ে তারপরে এনে এই ক্যাম্পগুলি আগে থেকে তৈরি করা ছিল। ক্যাম্পগুলি আগে থেকে তৈরি ছিল, যেমন মৌলডোগে একটা ক্যাম্প ছিল, বরফ ক্যাম্প ছিল, পাতার ঝুপড়ি দিয়ে বড় ব্যারাক বানিয়ে, মানে বেত পাতা, বাম্বুর চাটাই, জঙ্গলে বল্লি দিয়ে খুঁটি বা ছাউনির যা লাগে যাবতীয় জিনিস সেই দিয়ে আগের থেকে ব্যারাক ব্যারাক মানে লম্বা, এক একটা খোপ খোপ করে রেখেছিল, এক একটা ফ্যামিলিকে সেভাবে খোপ করে রেখেছিল। আমরা যখন ট্রাকের থেকে আমাদের নামায়, আগের থেকে এখানে লোকজন গভর্নমেন্টের থেকে খাবার টাবার সব খিচুড়ি রান্না করে রেখেছিল, আমাদের সব খাওয়া দাওয়ায় আমাদের কোনো রকম আমাদের অসুবিধা হয়নি। তারপরে অ্যালটমেন্ট করে দিল, এক একটা ওই যে ব্যারাকে এক একটা খোপে এক একটা ফ্যামিলি অ্যাকোমোড হয়ে গেলাম। সেভাবে আমাদের এখানে বর্ষিতে যাওয়া আরম্ভ হলো। প্রত্যেকটা ফ্যামিলিকে সেই সময় এত সুস্থভাবে যে আমাদের সে এত সুস্থভাবে চিন্তা করা যায় না, কল্পনাতীত। এমনকি সংসারের যত যাবতীয় জিনিস লাগে, যেমন আমাদের বাচ্চাদের জামা প্যান্ট, তত ছেলে হোক বা মেয়ে হোক, পুরুষ বা স্ত্রীর যত কাপড়, সবকিছু, খাবার রেশন, মানে ক্যাশ ডোল বলে, প্রতি ফ্যামিলিকে প্রতি অ্যাডাল্টকে সেই সময় 30 টাকা পার মান্থ সেই সময়। আর প্রত্যেকের যে যারা মাইনর তাদের 10 টাকা প্রতি মাইনরকে প্রতি মাসে। সেই হিসাবে 1 বছর পর্যন্ত আমাদের ক্যাশ ডোল দিয়েছে। জমি ছিল, চাষ করতে ফল হতে 1 বছর তো লাগবে, একেবারে যে উর্বর একদম বা কি করে জমি দেবে সেটা তো হয় না। আর চাষ করলে তো সংগ্রহ ফসল তো হবে না, 1 বছর তো লাগবে, 6 মাস 1 বছর সময় লাগবে। সেজন্য 1 বছর সব কিছু, এমনকি হালে 2টো করে মোষ, মানে 1 পেয়ার অফ ব্যাফালো দিয়েছে। তারপরে চাষের যত যাবতীয়, দুধ খাওয়ার জন্য গাইও নাকি দিয়েছে। গাই না, মোষের দুধ, পাঞ্জাবের থেকে সদ্য প্রসব করা বাচ্চা শুদ্ধ, সকল প্রত্যেক ফ্যামিলিকে এক একটা করে, মানে গাই মোষ, দুধওয়ালা মোষ প্রত্যেক। এখন কথা হচ্ছে এইসব যত আমরা সেটলার, মনে করি 200 ফ্যামিলি সব তো চাষা না, সকলে তো গরু মোষ পালতো না। তার মধ্যে ধোবিও ছিল, নাপিতও ছিল, কর্মকারও ছিল, কুমোরও ছিল, ব্রাহ্মণও ছিল, বা ওটা অন্য ব্যবসার লোকও ছিল। কিন্তু এখানে তো সকলকে চাষি করে দিয়েছে, 10% চাষি। ব্যাপারটা বুঝতে পারো, চাষি বোধ হয় 30 কি 40% চাষি। আমার কাছে বই আছে, অবশ্য এখন বই নিয়ে বসিনি, অন্য সময় বসে আমি দেখাবো, সংখ্যা বইতে আছে যে 200 ফ্যামিলির মধ্যে কত ফ্যামিলি নাপিত, কত ফ্যামিলি দোবা, কত ফ্যামিলি কামার, কত ফ্যামিলি ব্রাহ্মণ, সব নথিভুক্ত করা আছে। আমার পুস্তকে সব দেওয়া আছে। তার মানে যাই হোক, এই বইটার মধ্যে সবকিছু দেওয়া আছে, কিন্তু এই বইটাকে আমি আন্দাজে তো লিখিনি। এই বইটা এর মধ্যে এই সংখ্যাগুলি বা যাই কিছু, এইটা একটা ওই 52-তে ওয়েস্ট বেঙ্গল, এইসব সেটেলমেন্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেটেলমেন্ট 450 ফ্যামিলিজ, এই সাউথার্ন যে সেটেলমেন্ট দিয়েছে এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, পিওরলি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এই যে নর্থ মিডিল বা অন্য হ্যাভলক ছাড়া, হ্যাভলকও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এই নীল বা ডিগলিপুর থেকে রংপুর থেকে শুরু করে বাকি যে সেটেলমেন্ট, এটা বিভিন্ন স্কিম, অন্য স্কিমে সে আলোচনা পরে করবো। এই যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সাউথার্ন মানে 450 ফ্যামিলিকে সেটেলমেন্ট দিয়েছিল বিভিন্ন, এর মধ্যে আবার বিভিন্ন স্কিম আছে, 200 ফ্যামিলির জন্য আলাদা, তারপরে ফ্যামিলি আলাদা আলাদা আলাদা, কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেটা বিস্তৃত ভাগে ভাগে আছে, সেটা আবার বইতেও আছে।
এই জরিপটা এই বইতে আমি এই সংখ্যা এইগুলি কোথায় থেকে পেয়েছি, এই এই সংখ্যাগুলি বা অ্যাকুরেট ফিগারগুলি। ওই যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা জরিপ করেছিল, এই যে এই পুনর্বাসন যে দিলাম এর মানে রেজাল্ট, হোয়াট ইজ দ্য ফাইনাল রেজাল্ট অফ দিস, সেইটা সমীক্ষার জন্য সুকুমার সিনহা ভদ্র মহাশয়কে পাঠিয়েছিলেন আন্দামানে জরিপ করতে। উনি জরিপ করে বিধানচন্দ্র রায় তখন ছিলেন চিফ মিনিস্টার, ওনাকে রিপোর্ট সাবমিট করেছিল। সেই রিপোর্টটা আমার হাতে আসে, আর এই রিপোর্টে সব প্রচুর সব বৃত্তান্তগুলি দেওয়া ছিল। এই বৃত্তান্ত থেকেই আমার বইতে সেই পয়েন্টগুলি আছে। তারপরে এর মধ্যে 10% অ্যাকুরেসি আছে, এর মধ্যে কোনো ভুল ত্রুটিও কোনো ব্যাপারই নেই। যাক, যেটা বলছিলাম আমি, তো যেমন বললাম যে সকলে তো চাষি ছিল না, সকলে তো চাষি ছিল না, সেই জন্য তারা চাষের পদ্ধতি জানতো না, কি করে বা মোষ পালতে হয়। আর বিশেষ এমনকি আমাদেরও, আমরা তো গরু পালা মানুষ, মোষ তো জীবনে পালিনি, কিন্তু এখন তো সব মহিষের দ্বারা আমাদের সবকিছু করতে হবে। তখন এই মোষ দিয়ে মোষের দুধ দোহানো, তা তো সকলে জানতো না। তখন যদিও ছোটবেলায় আমি ছোট ছিলাম, কিন্তু ওই দুধের ব্যাপারটা না, দুধ দোয়ানো, সে প্র্যাকটিস আমার ছিল। আমি জানি না পশ্চিমবঙ্গে মানে বাংলাদেশ থাকতে আমাদের গরু ছিল, গাই ছিল, তখন থেকে আমার অভ্যাসটা ছিল। তখন ওই আমার যে দুধ তো আমি দোয়াতাম, পাশের যারা ছিল, যারা জানতো না, তাদের দুধগুলিও আমি দোয়া দিতাম। এই বড় বড় বালতি ছিল, এমনকি আমি তো ছোট ছিলাম, ওই ওদের ওই যে দুধের আছে না, দুধের বান বলে যেটাকে, সেটাকে ধরে ধরে ঝুলে ঝুলে আমি দুধ দোয়াতাম ছোটবেলায়। আমি ছোটবেলা থেকে বললাম না, সব ছোটবেলা থেকে আপনার মধ্যে একটা আলাদা রকম প্রতিভা ছিল। নিশ্চয় ছিল, নতুবা আমি এই মানুষ হলাম কি করে? আমার মা ছিল না, হ্যাঁ, চারদিকে কোনো পরিবেশ ছিল না পড়াশোনা বা কিছু, তার মধ্যে থেকে আমি কমসে কম শিক্ষিত হয়েছি। আমি ফার্স্ট গ্রাজুয়েট আমার সেটেলার মধ্যে, আমার সেটেলার, আমি বিএসসি এগ্রিকালচার, আই এম দ্য ফার্স্ট গ্রাজুয়েট এমন দ্য সেটেলার। তখন আর আমাদের এখানে স্কুল ছিল না ক্লাস 5 পর্যন্ত, তার যদি 5-এর পর ক্লাস 6 থেকে, তখন সেই মেট্রিক ছিল, তখন যদি পড়তে বলে হেঁটে যা পড়তে হবে। এখান থেকে সেই যুগে গভর্নমেন্টের কোনো স্কিম ছিল না, কোনো হোস্টেল ছিল না, গভর্নমেন্টের কোনো এমন কোনো স্কিম ছিল না যেন ফার্দার স্টাডির জন্য আফটার 5th। তারপরে হলো কি, প্রথম বছর ওইভাবে আমাদের সেটেলমেন্ট দিল। তারপরে চাষের জন্য যেমন হলো বীজ, ধানের বীজ। যখন আপনাকে সেটেলমেন্ট দিয়েছে, মানে জমি যখন দিয়েছে, জমিতে তো অনেক মোটা মোটা বোঙা টোঙা গাছ টাছ ছিল, এরকম সমান তো দেয়নি, সমান করে দিয়েছে না, ওই সময় ছিল যে জিনিসটা আমি বলতে একটু ভুলে গেছি। আন্দামানে এই যে মৌলটন গ্রাম, ওই যে 200 ফ্যামিলি বললাম আপনাকে, 200 ফ্যামিলি, যেমন নাম বলছি, 200 ফ্যামিলিটা কোথায়? মৌলটন, নেসার, হামপুরিগঞ্জ, মোয়ান্ডুর, তারপরে ছোলদারি, তারপরে বদমাস পাহাড়, মানপুর, কলিনপুর, হারপাটাবাদ, তেরুর, ফরারগঞ্জ, মথুরা, বৃন্দাবন, বাস এই সব কটা মিলে 200 ফ্যামিলি, মিলে একটা মানে ওই 200 ফ্যামিলি। ফ্যামিলিকে সেটেলমেন্ট। এই জায়গাগুলিতে ব্রিটিশ সময় এখানে আন্দামানের যারা লোকাল 342 যাদের বলা হয়, যারা ওই ব্রিটিশ সময় মেইনল্যান্ড ইন্ডিয়াতে যারা কোনো ভীষণ মানে ভাবে মানে হাইনেস ক্রাইম যারা করত, ডকাইটি মানে মার্ডার, এইসব যারা করত, তাদের দ্বীপান্তর দিয়েছিল আন্দামানে। তাদের আন্দামানে ব্রিটিশ সময় তাদের দ্বীপান্তর দেওয়ার সময় তাদের আবার এখানে সেটেলমেন্ট দেয়।
তার মধ্যে দুই রকমের ছিল, মেল ফিমেল দুই আসতো। ফিমেল কনভিক্ট ছিল, তাদের মধ্যে নিজেদের বিবাহ দেওয়ার পরে তাদের এখানে জমি অ্যালটমেন্ট করে, মানে জঙ্গল পরিষ্কার করে। এইসব জায়গায় আগে জঙ্গল ছিল অরিজিনালি, এই জঙ্গল পরিষ্কার করে ওই সেই কয়েদিদের তাদের এখানে অ্যালটমেন্ট করে তাদের এখানে বসতি দেওয়া ছিল। ওখানে যে গ্রামগুলির নাম আমি বললাম, এই 200 ফ্যামিলিকে যেখানে বসিয়েছিল, সেখানে ওই সব কয়েদিরা এখানে থাকতো। যখন জাপানি এখানে এখানে আসে, অ্যাটাক করে, তখন জাপানিদের ভয়ে, জাপানিদের অত্যাচারে এরা এই গ্রামগুলিকে ছেড়ে দেয়। ওরা শহরে চলে যায়, শহরমুখী হয়, পোর্ট মুখী, বা কিছু মেনল্যান্ডে চলে যায় চিরজীবনের জন্য। এই জায়গাগুলি পতিত থাকে। তারপরে যখন ব্রিটিশ যখন স্বাধীন হলো, তখন এখানকার চিফ কমিশনার, প্রথম চিফ কমিশনার, ইন্ডিয়ান চিফ কমিশনার স্বাধীনের পরে এনামুল মজিদ, উনি ছিলেন এখানকার চিফ কমিশনার, উনি ভদ্রলোক ICS। তো উনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে একটা চিঠি লিখলেন যে এখানে এতগুলি জমি পতিত আছে, এই জমিতে এখানে পুনর্বাসন দেওয়া যেতে পারে। সেই অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা ডেলিগেটস পাঠায়। তার ডেলিগেটসের হেড ছিল নিকুঞ্জ মাইতি, রিভার্সের মিনিস্টার। তার সঙ্গে অন্য 4-5 জন মিলে এই জায়গাগুলি দেখে ওরা বুঝতে পারে যে এই জায়গাতে ওয়েস্ট বেঙ্গলের সেটলাররা, বাঙালিরা এখানে বসবাস করতে পারে, তাদের এখানে উপযুক্ত স্থান হতে পারে। সেই জন্যই আমাদের 200 ফ্যামিলিকে আন্দামানের শুরু থেকেই ওখান থেকে ফিক্স করে এই 200 ফ্যামিলিকে এনে এই সব পুরনো পতিত জায়গাগুলিতে আমাদের বসা। প্রত্যেকে 15 বিঘা করে এই ধানের জমি দেয়। এই 15 বিঘা প্রত্যেকটা জায়গাতে পতিত জায়গা ছিল। এটা ছিল যে 42 পর্যন্ত জাপান ছিল, আর স্বাধীন হয় 47-এ। 5 বছর শুধু পতিত ছিল, তাতে বুটি টুটি এইসব ছিল, কিন্তু জমিতে মেরি বান্ধা, সমতল সবই করা ছিল, যেন কোনো অসুবিধা ছিল না। সেই জন্য চাষের কোনো অসুবিধা, আমাদের চাষ করতে কোনো অসুবিধা, এটা পতিত জমি ছিল, ফাঁকা জমি ছিল। এটা হচ্ছে 15 বিঘা করে, আর 15 বিঘা পাহাড়ের জন্য ফসল, সেটা পুরো জঙ্গল, স্ট্যান্ডিং জঙ্গল, ভার্জিন ফরেস্ট। তারপরে আমাদের সব ওই যেমন সব সরঞ্জাম দেওয়ার পরে আমাদের ধানের বীজ 6 মণ করে, প্রত্যেক ফ্যামিলিকে 6 মণ করে ধানের বীজ দিয়েছে, বিভিন্ন চাষের সরঞ্জাম সব দিয়েছে। সেটা যারা চাষি তাদের তো অসুবিধা হয় নাই। যে আমার বাবা চাষি ছিল, ভালো দিব্য চাষ করে ফসল লেগেছে, প্রথম বছরই পেয়েছিল বাবা 100 মণ ধান। আর বাবা তখন, বাবাকে প্রথম নম্বর 1 চাষি বলে বাবাকে ডাক্তার রাজেন্দ্র প্রসাদ, ও নিজে এসেছিল আন্দামানে, INS দিল্লিতে করে আন্দামানে আসে, এসে মোল্টন ক্যাম্পেই উনি মিটিং করে। আর 1952 কথা বললাম আপনাকে, তখন সে বাবাকে পুরস্কৃত করে। বাবা ছিল এই 200 বলে নম্বর 1 চাষি ধান করে, আর অন্যরা তেমন করতে পারেনি। যে কোনো ভাবে ওই যারা একটু পেয়েছে তাদের থেকে সাহায্য নিয়ে কোনো রকম আমরা এই 200 ফ্যামিলি বাঁচতে আমাদের অসুবিধা হয় নাই। আর আমাদের পড়াশোনার জন্য তখন প্রত্যেক 1-2 গ্রাম মিলে এক একটা স্কুল করে দিছে, পাতার ঝুপড়িতে স্কুল করে দিছে, ছেলে মেয়ে ওখানে পড়তাম। আর এমন যা সেটলার যারা একটু শিক্ষিত, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত যারা পড়া, তাদের মাস্টার বানিয়ে আমাদের পড়াতো। তো আমার যে মাস্টার ছিল উনি ক্লাস 8 পাস ছিল, তো ক্লাস 5-এ যখন পড়ি উনি আর আমি দুজনে একসাথে মিলে পড়তাম। যাই হোক, এই ছিল জীবন। ওই 5 পর্যন্ত বোধহয় সেই সময় প্রত্যেকটা ছেলে মেয়ে তখন 5 পর্যন্ত এই সেন্টারটা সব পড়াশোনা করেছে। 5-এর পরে কারো আর শিক্ষা আগে বাড়ার সুযোগ পায়নি, কারণ এখান থেকে যদি কোনো উপায় নাই। হেঁটে 20 কিলোমিটার দূরে একমাত্র স্কুল ছিল পোর্ট ব্লেয়ারে বয়েজ হাই স্কুল, তখন বয়েজ হাই স্কুল, অবশ্য নামটা বয়েজ হাই স্কুল, কিন্তু ছিল কো এডুকেশন। সেখানে পোর্ট ব্লেয়ারে যে মিডিল পয়েন্ট এখন যেটা বয়েজ সিনিয়র সেকেন্ডারি স্কুল সেটা সেই একমাত্র আন্দামান নিকোবরের ওই একই স্কুল ছিল। আর মেট্রিক পর্যন্ত ছিল তার লাস্ট শিক্ষা, মেট্রিকুলেশন ছিল, সে ছিল কো এডুকেশন।
তখন কোনো হোস্টেল ছিল না, কোনো বাস ছিল না, কোনো রকম ফেসিলিটি ছিল না। খালি পোল প্লেয়ারের আশেপাশে ওই প্রি-42 ওই কয়দিন যখন সন্তানরা তারাই পড়াশোনা করতো, বা যারা অফিসিয়াল তাদের ছেলে মেয়ে পড়াশোনা করতো। বাকি সেটলাররা আদার দেন পোর্ট ব্লেয়ার পেরিফেরি কারো শিক্ষা সম্ভব হতো না। গ্যারেসামে একটা স্কুল ছিল ক্লাস 3 পর্যন্ত, আর মায়াবন্দর একটা স্কুল ছিল ক্লাস 3 পর্যন্ত, কিন্তু তার মিডিয়া ছিল উর্দু। আর না হলে বয়েজ স্কুলও মিডিয়া ছিল উর্দু। এটা বোধহয় 1952 কি 54-এ হিন্দি মিডিয়ামটা আরম্ভ হয়, উর্দুর সাথে সাথে হিন্দি মিডিয়াম। তার আগে আন্দামানে পুরো এডুকেশন ছিল উর্দু মিডিয়াম। এই ছিল তখনকার পরিস্থিতি। আচ্ছা, সে একটা ঘটনা, মানে সেটা একটা বলতে গেলে আমি নিজেই একটা যেমন ইমোশন ভয়ঙ্কর যেত। যাই হোক, যে কোনো ভাবে আন্দামানে যখন আমরা আসি, যেমন একটু আগেই বললাম স্কুল তো সরকার করে দিয়েছিল। আর আন্দামানে তখন জমি সরকারে যার যার জমিতে তখন কোনো হাউস সাইড যে ঘরের জন্য কোনো যে এখানে নির্দিষ্ট জায়গায় ঘর বানাবো তা না, ওই যে 30 বিঘা জমি দিয়েছে সেখানে তার ঘর বানাতে হবে। তো আমাদের যে জায়গাটা আমরা ছিলাম কিন্তু আমাদের গ্রামের এক্সট্রিম লাস্ট আমাদের এইখানে বসতি ছিল, এইটা এক্সট্রিম লাস্ট ছিল তখন। এখন তো প্রপার হয়ে গেছে। এখন তো চারদিকে, এখন তো কোনটা লাস্ট কোনটা সব সব বোঝা যাচ্ছে। ইন দ্যাট কেস এখন উই আর আই থিঙ্ক ইট ইজ মিডিল নাও বর্তমানে। আর তখনকার দিনে ছিল দিস ওয়াজ দ্য লাস্ট পার্ট অফ দ্য ভিলেজ। মনে করো নিয়ারিং এ কিলোমিটার আমাদের স্কুল যেখানে ক্যাম্প ছিল সেখান থেকে নিয়ারিং 1 কিলোমিটার দূরে ছিল। মানে আমার যে জমিটা ছিল লাস্ট, এট দ্য লাস্ট। আচ্ছা, একেবারে জঙ্গলের পাশে, তার পাশে বড় ফরেস্ট, ডিপ ফরেস্ট। মাইন ওয়াজ দ্য লাস্ট, বুঝতে পারছেন? এখন তখন আমরা কে ছিলাম? বাবা, আমার আমার বড় দাদা। আমার বড় দাদা বলতে কি, আমরা 5 ভাইয়ের মধ্যে সে বড় না, দুজন বড়, দুজন আসেনি। আমাদের মধ্যে এই 3 ভাইয়ের মধ্যে যে বড় অমূল্য বিশ্বাস, তার আমার একটা বয়স ছিল, তখন তার স্কুলে যাওয়ার বয়স ছিল না। আমার থেকে যেহেতু বড়, আমিও স্কুলে গেছি কিন্তু একটু বয়সেই, আমিও স্কুলে গেছি বয়সে। চিন্তা করা, আমার ডেট অফ বার্থ হচ্ছে 49, আমি স্কুলে গেছি 39, আমার স্কুলে গেছে 49, তার মানে 10 বছর পরে, তাই না? হ্যাঁ, সেই হিসাবে আমি নিজেই গেছি বেশি বয়সে, আমার থেকে উপরে তার তো কত বয়স, সে স্কুলে যায়নি। আমার ছোট যে 2 বছর ছোট, তখন তার বয়স 7, সে মোটামুটি প্রপার সময় স্কুলে যেতে পেরেছে। তখন সংসারে কে? বাবা, আমার থেকে যে বড় ভাই, আমি আর আমার ছোট, 4জন ফ্যামিলি। আমার একটা পিসি কথা বলেছিলাম না, সে প্রথম এসেছিল আমাদের সেটেলমেন্ট দিতে, যাতে একটা ফিমেল লাগে, তাই সে আবার আমাদের দিয়ে সে আবার ফেরত চলে গেছিল। চলে গেছে। তারা আমাদের ফিমেল লেস, আমাদের ফ্যামিলি। ওই বাবা, আমার ভাই আর আমার 3 ভাই, ফিমেল আমাদের সংসারে জোটেনি। আমার বিয়ে পর্যন্ত আমার এই ঘরে ফিমেল আসেনি। কষ্টটা কেমন কর্ণ সে বলছি। এখন রান্না করতে কে? বাবা রান্তো। আবার তার মধ্যে আবার একটা দুর্ঘটনা ঘটে গেল। বাবা আবার কি চিন্তা করলো যে মেনল্যান্ডে যে আমার বড় 2 ভাই বা অন্যদের বা কোন একটা ফিমেল নিয়ে আসা যায় কিনা, সেজন্য বাবাও মেনল্যান্ডে চলে রয়ে গেলাম 3 ভাই। ওই যে হারাধনের 10 ছেলের অবস্থা, হ্যাঁ, রইলাম
রইল বাকি 3, লাস্টে রইল বাকি 3। ওই 3-এর মধ্যে বড় ভাই যেটা ওই অমূল্য বিশ্বাস, ও, আমি আর আমার ছোট ভাই, ওরা 3, বুঝতে পেরেছো? 3 জনের এই সংসার চালানো, এই 15 বিঘা জমি সামলানো, আর আমার লেখাপড়াও সামলানো, আর আমাদের সংসারও সামলানো। তখন ওই সরকারে যেমন গায়ের মোষও দিয়েছে, দুধের মোষ, দুটো হালের মোষ, মোষও সামলানো, জমিও চাষ করা। ওই আমার যে বড় ভাই সে জমি চাষ করতো, আমিও করতাম, আমার ছোট ভাইও করতো। আমরা 3 জনে মিলে গরুও চড়াতাম, মোষও চড়াতাম, আর জমিও চাষ করতাম, ধানও রুতাম। ধান আবার স্কুলেও যেতাম। স্কুলে যেতাম, ঠিক স্কুলে যেতাম কি করে সে ঘটনা বলছি। ধানও রুতাম, ধানও কাটতাম, ধানও বলতাম, ধানও উড়াতাম, ধানও শুকোতাম, ধানও আবার গলায় ভরতাম। কে? এই 3 প্রাণী। তো এর মধ্যে কোনো ফিমেল নাই, 3 ভাই। এখন আমরা স্কুলে যেতাম কি করে? আমার যে বড় ভাই, যেমন বললাম, তার স্কুলে যাওয়ার বয়স নাই, আমি একটু বয়সে গেছি, কি চিন্তা হয়েছে আমি স্কুলে আরম্ভ করেছি। তাতে আমিও তো না যেতে পারতাম, 10 বছর বয়সে কেউ ক্লাস 1-এ ভর্তি হয়, বুঝতে পেরেছ? তারপরে আমার ছোট ভাই, আমরা 2 জনে স্কুলে যেতাম, আর বড় যে ভাই সে বাকিটা সামলাতো। তখন আমাদের ছিল দুটো হালের গরু, হালের মোষ, আর 3-4টে তখন গাই হয়ে গেছে, বাচ্চা টাচ্চা দিয়ে দিয়ে না, বলো 4-5টা আরো বেড়ে গেছে। তখন আমরা সকালবেলা ঘুমোতে, তখন সকাল 5টার সময় ঘুমোতে উঠতাম, এক ভাই নিয়ে ওই মোষগুলি ওই মাঠে চড়াতাম, পেট ভরাতাম আর কি। আর স্কুলের সময় হতো লম্বা লম্বা রশি দিয়ে বেঁধে, ওই লোহার খুঁটি দিয়ে খুঁটি মেরে এক একটাকে বেঁধে রেখে তাড়াতাড়ি এসে আর এক ভাই, ছোট ভাই, কোনোদিন আমি, কোনোদিন ছোট ভাই, মানে এক একজনের হ্যাঁ পারে, ওই বাকি রান্না টান্না করে রাখতো, তাড়াতাড়ি মুখে দিয়ে খেয়ে স্নান করে যেতাম, দৌড়ে স্কুলে চলে যেতাম। আবার 3টের সময় ফিরে আসতাম। তখন স্কুল হতো 8টা থেকে 3টে পর্যন্ত। আবার 3টের সময় ফিরে এসে আবার এক ভাই লাগতাম ওই সংসারের কাজে, ওই ধান কুটা আর ওই সংসারে যা লাগে আর কি, সবজি টবজি, জল টল। তখন তো জল টল যেরকম ছিল না, তখন তো নালার থেকে জল আনতে হতো দূরের থেকে, এইসব কাঠ জোগাড় করা। আর এক ভাই ও আবার ওই গরু রশি ছেড়ে দিয়ে তাদের ওই আবার চড়াতাম। সন্ধ্যার সময় আবার রাত্রে আবার ওই 2 ভাই মিলে রান্নাটা করতাম। বাড়িতে আর পড়াশোনা হতো না, তখন তো ওই হারিকেনের ওই বাতি ছিল, হারিকেনের ওই কুপি বাতি বলে যেটাকে, হ্যারিকেন কেন পয়সা ছিল না আমাদের তখন, ওই যে কেরোসিন তেল বাতি বানায় তাই দিয়ে। তো যাই হোক, এইভাবে দিন কাটা। আপনার প্রাথমিক শিক্ষাটা পুরো করলেন? পুরো করলাম। মানে কোথায়? মঙ্গলটন স্কুলে। তখন আমি চিন্তা করতাম, এত কাজ করতাম তো, সবকিছু A to Z, ওই হাল চষার থেকে শুরু করে ওই বড় ওই ঢেকিতে, তখন তো আরো কোনো মাসে লম্বা ঢেকি, জানো না, ঢেকিতে ধান মারা, ধান ওড়ানো, ধান ঝাড়া, সবকিছু ওই নিজেই করতাম। আমি করতাম, আমার ছোট ভাইও করতাম, আমার বড় ভাইও করতো, 3 জনে মিলে করতাম। এইভাবে চলতো। তখন চিন্তা করতাম এত কষ্ট আর করা যায় না, আমার আগে যেতেই হবে, এর থেকে আমার পড়াশোনা করে একটু আগে যেতে হবে, কমসে মেট্রিক পাস করে মুক্তি পেতে হবে। ওই ছিল আমার একমাত্র টার্গেট। এই করে ক্লাস 5 পাস করলাম। তারপরে যে আমি ফুটবলে ভর্তি হলাম, সে কাহিনী অন্যের জন্য। আপনার জীবনে যে এত সংঘর্ষের মানে জীবন, সেটা সত্যি আমাদের অনেক কিছু ভাবুক করে দেয়। কাকু, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। তা ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।